আপনি যদি বলেন যে এসআইআর এ রাজ্যেও শুরু হবে এরকম একটা বার্তা দিয়ে দেওয়া হয়েছে, আপনারা যেটা বলা হচ্ছে যে এসআইআর নিয়ে এত বিরোধিতা কেন করা হচ্ছে, কারণ এর আগেও নাকি রুটিন মাফিক অনেক জায়গায় এসআইআর হয়েছে, বিষয়টা কি তাই? আমি শুনছিলাম আপনি বলছিলেন যে একদমই বিষয়টা তা নয়, এখন বরং এসআইআর এর অন্য একটা তাৎপর্য সামনে আসছে এবং যেটা মনে করা হচ্ছে যে যেটা নির্বাচন কমিশন পারে না নাগরিকত্ব যাচাই করবার, সেদিকেও ক্রমশই কমিশন যাচ্ছে। আমরা এই জন্য সুপ্রিম কোর্টেও গিয়েছিলাম এসআইআর বাতিল। সুপ্রিম কোর্ট অবশ্য এসআইআর কে বাতিল করেনি এবং এসআইআর এর যে বেশ কিছু মানুষ তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই, নথিপত্র নেই, এবং বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক, যাদের কাজের সন্ধানে, একটু বেটার মজুরির সন্ধানে, বেঁচে থাকার তাগিদে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়, তাদের প্রচুর বড় মাত্রায় নাম কাটা যাবে। আমরা যেটা বিহারে আমাদের অভিজ্ঞতা, 8 কোটি ভোটারের মধ্যে 66 লক্ষ লোকের নাম বাদ চলে গেছে, যেটা প্রায় 8% বা 9% বলতে পারেন, এবং আরো হয়তো অনেক বেশি মানুষের ভোটের নাম চলে যেত যদি সুপ্রিম কোর্টের চাপে শেষ পর্যন্ত ইলেকশন কমিশন আধারটাকে স্বীকৃতি না দিত। তো ফলে আগামী দিনে বিভিন্ন রাজ্যে যে এসআইআর হবে, সেখানে একটা তো বিরাট বড় আকারে সাধারণ মানুষের নাম, গরিব মানুষের নাম, যাদের কাছে কোনো ডকুমেন্ট নেই, জমির কাগজ, বাড়ির কাগজ নেই, যাদের কাছে স্কুলের সার্টিফিকেট নেই, তাদের অনেকের নাম কাটা যাবে। যারা পরিযায়ী শ্রমিক, তাদের অনেকের নাম কাটা যাবে। ফলে এটা একটা ম্যাস ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট, এবং আমাদের সংবিধানে যেটা গড়ার কথা, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, যেটা ব্রিটিশ আমলে যখন নির্বাচন হতো তখন সেই নির্বাচনে এই সকলের জন্য ভোটের অধিকার এটা ছিল না। এটা আমাদের গণতন্ত্রের খুব গোড়ার কথা, খুব মূল কথা, এবং এই জিনিসটা যদি আক্রান্ত হয়, ভোটের অধিকারটা যদি মুষ্টিমেয় মানুষের জন্য হয়ে যায়, একটা বড় অংশের মানুষ যদি ভোটের অধিকার থেকে বাদ পড়ে যায়, তাহলে সেটা ভারতবর্ষের গণতন্ত্রের উপরে, সংবিধানের উপরে একটা বড় আঘাত হবে। এবং সেই কারণে আমরা এটা বিরোধিতা করেছি। এবং বিহারে যে আন্দোলনটা হচ্ছে এসআইআর এর বিরুদ্ধে, সে আন্দোলনের ফলে অন্তত আমি বলতে পারি এটুকু লাভ হয়েছে, যে আন্দোলন যদি না হতো, সুপ্রিম কোর্ট যদি চাপ সৃষ্টি না করতো ইলেকশন কমিশনের উপরে, এবং ইলেকশন কমিশন কিছু প্রশ্নে অন্তত যদি পিছু না হটতো, তাহলে আজকে বিহারে 2 থেকে 2.5 কোটি মানুষের ভোটের অধিকার চলে যেত। সেই সংখ্যাটা খানিকটা ড্যামেজ কন্ট্রোল হয়েছে, 65 লাখের মধ্যে সেটা সীমাবদ্ধ আপাতত। এবং আগামী দিনে অন্য যে সমস্ত রাজ্যে এই এসআইআর হবে, সেখানে বড় মাত্রায় মানুষের নাম কাটা যাবে। পার্লামেন্টে যখন জিজ্ঞাসা করা হয়েছিল 2019-এ, তখন বিজেপির ল অ্যান্ড জাস্টিস মন্ত্রী তৎকালীন রবিশঙ্কর প্রসাদ, তিনি নির্বাচন কমিশনের সূত্র দিয়ে উত্তর দিয়েছিলেন যে 2016 থেকে 2019 4 বছরে মাত্র 3টা ছিল যেখানে ভোটার কোনো বিদেশি নাগরিকের নাম আছে, এবং সেই 3টে ছিল একটা ছিল পশ্চিম বাংলা, ছিল না। এবং এবারও বিহারে যে 65 লাখ লোকের নাম কাটা, তারা কিন্তু বাংলাদেশি নয়, একজনকেও কিন্তু নেপাল বা মায়ানমার সেরকম কোনো মনে করার কোনো কারণ নেই। ফলে এই যে একটা এসআইআর এবং ভোটে ঘিরে মিথ্যে প্রচার আছে যে প্রচুর নাকি বিদেশি ঢুকে যাচ্ছে ভারতবর্ষে, এই এসআইআর এর ফলে, এর আড়ালে এই প্রচারটা ভীষণভাবে বিজেপি চালিয়ে যাচ্ছে, এবং এটা খুব স্বাভাবিক। এটার ফলে ভারতবর্ষে মানুষের মধ্যে একটা ভেদাভেদ, হিন্দু মুসলিম একটা ভেদাভেদ, কাউকে সন্দেহ করা, যে কোনো কাউকে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা, এবং সেটা হলে আসামে আমরা যেটা দেখি, এনআরসি হচ্ছে 2বার হয়েছে, এখনো যে এনআরসি হয়েছে সেটা আসাম সরকারের পছন্দ নয়, আবার এনআরসি তারা করতে চাইছে বকলমে। এসআইআরটা একটা এনআরসি বটে, এবং অনেক মানুষ যারা এনআরসি তে নামতেও তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। গুরগাঁওতে আসি যে পরিযায়ী শ্রমিক আসাম থেকে বা পশ্চিম বাংলা থেকে যারা গেছেন, আসাম থেকে যারা গেছেন, তাদের এনআরসি তে নাম ছিল, কিন্তু তাদেরকে গুজরাট থেকে বিতাড়িত করা হয়েছে। তো এই ধরনের যে ব্যাপারগুলো ভারতবর্ষে হবে, আসামে একটা ডি ভোটার, ডাউটফুল ভোটার একটা ক্যাটাগরি তৈরি করা হয়েছে, তাদেরকে ডিটেনশন সেন্টারে, ফলে আগামী দিনে পশ্চিম বাংলাতেও যদি লক্ষ লক্ষ মানুষকে হয়তো ডি ভোটার বলে দেওয়া হবে, এবং যাদেরকে ডি ভোটার বলা হবে তাদেরকে ওই ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। ফলে গোটা দেশ জুড়ে
এটা একটা নাগরিকের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া, নাগরিককে বেনাগরিকে পরিণত করার একটা আক্রান্ত চলবে। এই কারণে আমরা চাই যে ওই ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ আমাদের সংবিধানের যেটা গড়ার কথা সেটা যেন নিরাপদ থাকে এই দেশে, এবং প্রত্যেকেই যেন ভোটিং রাইটটা তারা এনজয় করে। একটু জানতে চাই দীপঙ্কর বাবু, আপনি এটা বলবেন যে একটা বয়ান বা একটা আখ্যান তৈরি করবার চেষ্টা করা হচ্ছে যে এসআইআরটা একটা স্বাভাবিক ব্যাপার, নির্বাচন কমিশন এটা করেই থাকে। আমি শুনছিলাম আজকেই আপনি বলছিলেন যে না, তা নয়, একদম অন্য রকম করে এই এসআইআর এর আগে কখনো হয়নি। আপনি একটু ব্যাখ্যা করবেন যে এসআইআর সত্যি এর আগে কখনো হয়নি? আইআর ইন্টেন্সিভ রিভিশন কখনো সাধারণভাবে একটা কোনো রাজ্যে হয় না, সেটা হয়তো কোনো নির্দিষ্ট এলাকায় যদি কোনো এলাকা সম্পর্কে বিশেষ অভিযোগ আসে যেখানে কিছু সন্দেহজনক দিক দেখা যাচ্ছে। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে রাহুল গান্ধী যে প্রেস কনফারেন্সটা করলেন যে বেঙ্গালুরু সেন্ট্রালের একটা বিধানসভায় 1,00,000 ফরজি ভোটার, 1,00,000 মিথ্যে ভোট, সভাটাকে ভালো করে খতিয়ে রাখা, সেটা একটা রিভিশন হতে পারে। কিন্তু গোটা দেশ জুড়ে বা একটা কোনো গোটা রাজ্য জুড়ে সকলকে সন্দেহ করা, সকলকে এটা বলা তুমি আগে নাগরিকত্ব প্রমাণ করো, এইরকম জিনিস তো কোনোদিন হয়নি। এটা ওই খানিকটা আমাদের নোট বাতিলের সঙ্গে তুলনীয়, যে কার কাছে কালো টাকা আছে নেই, কালো টাকা তো কিছু টের পাওয়া গেল না, কি তার জন্য সকলকে লাইনে লাগিয়ে দেওয়া হলো। এটা সুপ্রিম কোর্ট যেটা বলেছিল যে বাছাই করা বা অ্যাপয়েন্ট করার এটা 3 জনের কমিটি করুক, যাতে প্রাইম মিনিস্টার থাকুক, লিডার অফ অপোজিশন থাকুক এবং চিফ জাস্টিস থাকুক। এরকম একটা 3 জনের কমিটি হলে তাতে এক ধরনের ব্যালেন্স থাকবে, সেই কমিটিকে মানুষ খানিকটা নিরপেক্ষ বলে মনে করতে পারে। কিন্তু যেটা আইন করা হলো সেটা হচ্ছে যে 3 জনের কমিটিতে লিডার বা অপোজিশন থাকবে, কিন্তু বাকি 2 জন, একজন প্রধানমন্ত্রী আর একজন তার ক্যাবিনেটের একজন সহযোগী, এবং এই মুহূর্তে সেখানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ আছে। ফলে এই নির্বাচন কমিশনকে অ্যাপয়েন্ট করার যে কমিটি, তারা স্বাভাবিকভাবে পছন্দকে বসাবে, নির্বাচন কমিশনের দায়িত্ব পাবেন, তাদেরও মনে হবে যে আমাদের সমস্ত আনুগত্য সরকারের প্রতি থাকা উচিত। ফলে সেটা নির্বাচন কমিশনের যে সংবিধান সম্মত ভূমিকা, যে নির্বাচন কমিশন নিরপেক্ষ হবে, নির্বাচন কমিশন সেখানে খুব ট্রান্সপারেন্টলি কাজ করবে, সকলের কথা শুনবে, সবার সাথে কনসাল্ট করবে, এই ব্যাপারটা আমরা দেখছি সাম্প্রতিককালে থাকছেই না। নির্বাচন কমিশন অন্য কারোর কথা শোনে না, শুধুমাত্র সরকারের কথা শোনে এবং একতরফা ভাবে কাজ করে। এমনকি লেভেল প্লেইং ফিল্ড যেটা থাকার কথা, যেটা কোড অফ কন্ডাক্ট থাকার কথা, সেই কন্ডাক্টকে সম্পূর্ণ সেভাবে নির্বাচন কমিশনকে নিজে কুক্ষিগ করে তাকে দিয়ে একটা রাজনৈতিক উদ্দেশ্য সাধন করে নেওয়া। এবং শুধু নির্বাচন কমিশন বলি না, ভারতবর্ষের যত ধরনের প্রতিষ্ঠানগুলো আছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কবজা করে নেওয়া এটা বিজেপির এই মুহূর্তে তাদের শাসনের একটা চরিত্র। তো এটা হচ্ছেই। ফলে আমার মনে হয় এই মুহূর্তে নির্বাচন কমিশন সম্পর্কে মানুষের ব্যাপক সন্দেহ, নির্বাচন কমিশনের উপরে মানুষ আসতে পারছে না, সেটা নির্বাচনের আচরণের ফলে। এটা মানুষ চায় সংবিধান সম্মত ভূমিকা পালন করুক নির্বাচন কমিশন। কোনো কমিশনই সংবিধানের ঊর্ধ্বে নয়, কোনো সরকার সংবিধানের ঊর্ধ্বে নয়। তো সংবিধান অনুযায়ী হোক, এটাই তো মানুষের আকাঙ্ক্ষা, মানুষের। একেবারে শেষে প্রশ্ন যে এ রাজ্যে এসআইআর হলে এ রাজ্যের শাসক দল, আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শাসক দলকে এসআইআর বিরুদ্ধে লড়াইয়ে খুব ভরসা করতে পারছেন না? আজকের কনভেনশনে শাসক দলের কোনো প্রতিনিধি ছিল না, বাম দলগুলির মূলত ছিল, কিন্তু যে বাম দলগুলোকে এ রাজ্যে তাদের প্রভাব প্রতিপত্তি তো একটা সন্দেহের জায়গায় রয়েছে। শাসক দলও তো বলছে তারা এসআইআর এর বিরুদ্ধে, তাহলে তাদের অবস্থানটা এখানে কি হতে যাচ্ছে আপনাদের কি মনে হয়? সাধারণ মানুষের ভোট কেটে চক্রান্ত। চাইবো যে পশ্চিমবাংলার সরকার যেন সে তার পক্ষে না থাকে। ফলে পশ্চিমবাংলার নাগরিক, পরিযায়ী শ্রমিক হন বা পশ্চিমবাংলার সবাই, পশ্চিমবাংলার কোনো ভোটারের যাতে ভোটিং রাইট না যায়, আমি বলবো যে পশ্চিমবাংলার সরকারও এই ব্যাপারে দায়িত্ব পালন করবেন এবং এই রাজ্যের জনগণ পশ্চিমবাংলা সরকারের স্বভাবে এই প্রশ্নে রাজ্যের জনগণ পারে। একদম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ব্যস্ততার মধ্যেও আমাদের কিছুটা সময় দিলেন। আমি চেষ্টা করব এর মধ্যে আপনাকে আবারও যদি ধরা যায় পূর্ণাঙ্গ একটা সাক্ষাৎকার নেবার। অনেক ধন্যবাদ দীপঙ্কর বাবু, আপনার ব্যস্ত সময়ের মধ্যেও আপনি সময় দিয়েছেন। আমরা শুনলাম
দীপঙ্কর ভট্টাচার্য, সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য পরিষ্কার জানালেন তারা গোটা দেশ জুড়েই এসআইআর এর বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলতে চাইছেন। তারা মনে করছেন, একটা আশঙ্কা তারা করছেন যে গণতান্ত্রিক অধিকারের উপরে হস্তক্ষেপ করতে চাইছে কমিশন, সাংবিধানিক একটা সংস্থা কমিশন, কিন্তু সেই কমিশন যেভাবে তার কার্যক্রম নির্ধারণ করছে তাতে সন্দেহের যথেষ্ট জায়গা আছে।